প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। শিক্ষার্থীরা, এবং আমি অবশ্যই আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং অযথা কিন্তু ঘরের বাইরে কিন্তু তোমরা বের হবে না, অযথা ঘোরাঘুরি করবে না, এবং তোমরা অনেক বেশি সচেতন, আমি সেটা আশা করছি। এবং আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি সুন্দরভাবে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো পালন করি, তাহলে আমরা যে এই সংকটময় অবস্থাটি আছে করোনাকালীন, সেটি পার হতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা এর সাথে সাথে অবশ্যই তোমাদের যে পড়াশোনা সেটাও নিচে চালিয়ে যাচ্ছ, এই আশা ব্যক্ত করেই আজকে ক্লাসটি শুরু করছি। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি, তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র, যেটার কোড হচ্ছে 121, সেটি পড়িয়ে থাকি, এবং তোমাদেরকে আমি সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে গত ক্লাসগুলো করেছি। গত 2 থেকে 3টে ক্লাস হয়েছে তোমাদের সাথে আমার। এবং সপ্তম অধ্যায়ের যে সেই চ্যাপ্টারটি যে শিরোনাম, সেটি হচ্ছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, ইন্ডাকটিভ ইনফারেন্স অ্যান্ড গ্রাউন্ডস অফ ইন্ডাকটিভ ইনফারেন্স। তোমাদের সাথে আজকে আমার 18 নম্বর ক্লাস। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা আরোহের ভিত্তি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমাদের সবারই মনে আছে। এবং ভিত্তি বলতে আসলে কি বোঝায়, আর যেহেতু সেটা বলা হচ্ছে যে আরোহ অনুমানের ভিত্তি, সেই আরোহ অনুমানের জন্য একান্ত প্রয়োজনীয় মূলনীতিকে আরোহের ভিত্তি বলে। সুতরাং আরোহের ভিত্তি বলতে আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যাদের উপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয়। অর্থাৎ আমরা ভিত্তি বলতে বোঝাচ্ছি যে কোনো একটি কাঠামো কিন্তু একটি ভিত্তির উপর দাঁড় করে থাকে। যদি সেই ভিত্তিটি দুর্বল হয় তাহলে কাঠামোটি কিন্তু পড়ে যায়। তাহলে আরোহ অনুমান যাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদেরকে আমরা কিন্তু বলছি আরোহের ভিত্তি। আর আরোহের ভিত্তিকে কিন্তু আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে আরোহের ভিত্তিকে ভাগ করেছিলাম। 1 নম্বর হচ্ছে আকারগত ভিত্তি, যাকে আমরা বলছি ফর্মাল গ্রাউন্ড, আর 2 নম্বর হচ্ছে বস্তুগত ভিত্তি, যাকে আমরা বলছি ম্যাটেরিয়াল গ্রাউন্ড। আকারগত ভিত্তিগুলো কি ছিল? 1 নম্বরে ছিল কি? আকারগত ভিত্তি হচ্ছে 2টি, একটি হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি, আর একটি হচ্ছে কার্যকরণ নিয়ম। আর বস্তুগত ভিত্তিও 2টি, সেটি হচ্ছে পরীক্ষণ এবং নিরীক্ষণ। তো আমরা গত ক্লাসে আসলে মূলত আকারগত ভিত্তির যে প্রথমটি প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে। চলো আমরা দেখি নিই প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি কি ছিল। এই নীতিটির মূল কথা হচ্ছে প্রকৃতিতে যত ধরনের ঘটনাই ঘটুক না কেন, তারা সবই প্রাকৃতিক নিয়ম কানুনের অধীন। প্রকৃতিতে বিচিত্র ঘটনা ঘটবে, এটা খুবই স্বাভাবিক। তবে এখানে যে কোনো ঘটনাই ঘটুক না কেন, তা একটি নির্দিষ্ট নিয়মের অধীন। অর্থাৎ প্রকৃতিতে কোনো বিশৃঙ্খলার কিন্তু কোনো সুযোগ নেই। প্রকৃতি একটি নিয়ম অনুযায়ী, সার্বিক একটি নিয়ম অনুযায়ী চলে। যদিও প্রকৃতিতে অনেক শাখা রয়েছে, অনেক অঙ্গ রয়েছে, আমরা যেটা সে বিভিন্ন ধরনের কিন্তু সেই শাখাগুলোর বিভিন্ন ধরনের নিয়মও রয়েছে, কিন্তু তারপরও প্রত্যেকটা নিয়ম কিন্তু একটি সার্বিক নিয়মের উপর নির্ভর করে চলে, এবং সেটা কি বলা হচ্ছে আসলে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সেক্ষেত্রে হচ্ছে যুক্তিবিদ মিল, যুক্তিবিদ কার্ভেট-রিড এবং যুক্তিবিদ ওয়েলটনের যে মতামত এই প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম। ওয়েলটন কিন্তু বলেছিলেন যে প্রকৃতির বৈচিত্র্যের মধ্যেও কিন্তু ঐক্য রয়েছে, এবং সেই ঐক্যটা কি? সেটি হচ্ছে যে প্রকৃতি হচ্ছে একটি নিয়মের অনুযায়ী চলে, এবং সেই নিয়ম কিন্তু বহু নয়, সেই নিয়ম হচ্ছে একটি নিয়ম। যদিও অন্যান্য বিভাগের প্রত্যেকটি যে অঙ্গগুলো রয়েছে প্রকৃতির, যেমন মানব দেহে বিভিন্ন অঙ্গ রয়েছে, কিন্তু সবাই কিন্তু একটি নিয়মে চলছে। তো প্রকৃতির বিভিন্ন অঙ্গ রয়েছে, উপাদান রয়েছে, সেক্টর রয়েছে, কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন নিয়ম থাকলেও প্রত্যেকে একটি সার্বিক নিয়মের মধ্যে কিন্তু চলছে, এবং সেটি হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। এবং আমরা উদাহরণ হিসেবে কি বলেছিলাম যে প্রত্যেকটি অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে অতীতে যা ঘটেছে বর্তমানে তা ঘটবে, ভবিষ্যতে কিন্তু সেভাবেই ঘটবে। যেমন কি আগুন অতীতেও দহন করেছে, বর্তমানে দহন করছে, এবং ভবিষ্যতে কিন্তু দহন করে যাবে। তার মানে কি
প্রকৃতি অভিন্ন অবস্থা কিন্তু অভিন্ন কাজ করে থাকে, তাই না? সুতরাং আমরা বলতে পারি কি যে প্রকৃতিতে একটি নিয়মের রাজত্ব চলছে, প্রকৃতিতে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমরা আমাদের যে নতুন টপিকটি সেটা নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে কার্যকরণ নীতি। অর্থাৎ আমরা যে আরোহের আকারগত ভিত্তিগুলো পেলাম তার মধ্যে একটি হচ্ছে প্রকৃতির একান্নবর্তিতা নীতি, আর একটি হচ্ছে কার্যকরণ তত্ত্ব বা নীতি। তো আমরা আজকে কার্যকরণ নীতি নিয়ে ক্লাস করব। যদি আজকে ক্লাসে টপিকটি শেষ হবে না, পরবর্তী আর দুটি ক্লাস হতো বা একটি ক্লাসে আমরা সেটি শেষ করে দিব। তাহলে আমরা দেখি নিই কার্যকরণ নীতির অর্থ ও প্রকৃতি কি। কার্যকরণ নীতির অর্থ হলো প্রতিটি ঘটনার একটি কারণ আছে, অর্থাৎ প্রতিটি ঘটনাই কোনো একটি কারণ থেকে উদ্ভূত। অর্থাৎ কোনো ঘটনা কিন্তু কোনো বিনা কারণে কোনো ঘটনাই আসলে ঘটে না, বিনা কারণে কোনো কার্যই ঘটতে পারে না। নিছক শূন্য থেকে কোনো ঘটনাই আসতে পারে না, শূন্য থেকে শুধু শূন্যই আসে, শূন্য থেকে কোনো কিছু আসে না। অর্থাৎ যেখানে কোনো কারণই ঘটেনি সেখানে কোনো কার্যই ঘটতে পারে না, অর্থাৎ বিনা কারণে কোনো কিছুই কিন্তু ঘটে না। আমরা যে প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের আমরা কার্য দেখতে পাই, ঘটনা দেখতে পাই, প্রত্যেকটার পিছনে কিন্তু কোনো না কোনো কারণ জড়িত রয়েছে। এই যে তোমরা পড়াশোনা করছো, তোমাদের কিন্তু একটা এর পিছনে কারণ রয়েছে, তাই না? তারপরে তোমরা হায়ার স্টাডিজে যাবে, পড়াশোনা করে, তখন একটা কারণ থাকবে। মানে প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা কিছুর পিছনে কিন্তু একটি কারণ রয়েছে। যেখানে কোনো কার্য ঘটেছে সেখানে অবশ্যই কোনো কারণ ঘটেছে। একটি কার্য ঘটেছে অথচ সেখানে কোনো কারণ ছিল না, এই কথা কিন্তু ভাবা যায় না। কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণের মধ্যে এমন একটি শক্তি আছে যা কার্যকে উৎপাদন বা উৎপন্ন করতে বাধ্য করে। যখনই কোনো কারণ সংঘটিত হয় তখনই তা কোনো একটি কার্যের উদ্ভব ঘটে। অর্থাৎ কার্য এবং কারণের মধ্যে কিন্তু একটা অনিবার্য সম্পর্ক থাকবে, তাই না? কারণ কারণের মধ্যে এমন কোনো একটা শক্তি থাকে যেটি একটি কার্য উৎপন্ন করতে বা ঘটাতে সাহায্য করে। আর এটাকে কিন্তু আমরা বলছি কারণ নীতি। যেমন ধরো কোনো একটি লোকের মৃত্যু ঘটলো, এই মৃত্যু বিনা কারণে ঘটতে পারে না, নিশ্চয়ই এর একটা কারণ আছে। অনুসন্ধান করে জানা গেল যে লোকটি বিষ পান করেছে এবং বিষের ক্রিয়ায় তার মৃত্যু হয়েছে, সুতরাং বিষ পান হচ্ছে মৃত্যুর কারণ। অর্থাৎ কোনো মৃত্যু দেখলে কিন্তু আমরা সাথে সাথে জিজ্ঞেস করি, তাই না? বা কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু জিজ্ঞেস করি এর পিছনে কারণটা কি। তার মানে কি কোনো কার্যই কোনো কারণ ছাড়া ঘটে না, প্রত্যেকটা কার্যের পিছনে একটি কারণ আছে এবং একটি কারণ একটি কার্য ঘটায়। ঠিক আছে, কারণের প্রকৃতির উপরে নির্ভর করে কার্যের প্রকৃতি। অর্থাৎ কারণ যেরূপ হবে তার কার্য সেরূপ হবে। কারণ বড় হলে তার কার্য বড় হবে, কারণ ছোট হলে তার কার্যও ছোট হবে। একটি ছোট কারণ থেকে একটি বড় কার্য কিন্তু হতে পারে না। অর্থাৎ কার্য এবং কারণ কিন্তু পরিমাণটা হবে সমান। যেমন একটি ছেলেকে যদি জোরে আঘাত করা হয় তাহলে কিন্তু সে বেশি ব্যথা পাবে, আবার আস্তে আঘাত করলে কম ব্যথা পাবে। আস্তে আঘাত করলে কখনই কিন্তু সে বেশি ব্যথা পাবে না। তার মানে কি কারণ এবং কার্যের পরিমাণটা হচ্ছে সমপরিমাণ, তাই না? সদর্থক দিক থেকে কার্যকর নীতিকে প্রকাশ করা যায় দুইভাবে। একটি হচ্ছে জগতের প্রত্যেকটি ঘটনা কার্যকর শৃঙ্খলে বাঁধা, অর্থাৎ প্রত্যেকটা ঘটনা কিন্তু কারণ এবং কার্য দুটি বাধা রয়েছে। এবং দুই নম্বর হচ্ছে প্রতি ক্ষেত্রেই একই কারণ একই কার্য উৎপাদন করে। আজকে যে কার্য হচ্ছে সেটা কিন্তু একই ধরনের কারণ থেকে একটি কার্য, এবং একটি কার্য হচ্ছে সবসময় একই কারণ থেকে হয়ে আসে, ভিন্নতা দেখা যায় না। আর নৈতিক দিক থেকে কার্যকরণকে দুই ভাগে প্রকাশ করা যায়, যথা হচ্ছে কোনো ঘটনাই স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। অর্থাৎ কি কোনো ঘটনার পিছনে অবশ্যই একটা কারণ থাকে, এমনি এমনি কিন্তু কোনো ঘটনা ঘটে না। আর দুই নম্বর হচ্ছে কোনো ঘটনায় অন্য ঘটনাকে অনিয়মিতভাবে অনুসরণ করে না। অর্থাৎ কি প্রত্যেকটা যে কারণ এবং কার্য সেটা সবসময় একসাথে থাকবে, কোনো অনিয়মিতভাবে কিন্তু কোনো ঘটনা কাউকে অনুসরণ করছে না। তাহলে আমরা কি সদর্থক দিক থেকে এবং নৈতিক দিক থেকে দুইভাবে কিন্তু কার্যকরণ নীতিটাকে প্রকাশ করতে পারছি। কার্যকর আরোহের হচ্ছে আকারগত ভিত্তি, কিন্তু সব ধরনের আরোহ কার্যকর নিয়মের উপর প্রতিষ্ঠিত নয়। কার্যকর নীতিটি কেবলমাত্র বৈজ্ঞানিক আরোহের অন্যতম ভিত্তি হিসেবে পরিগণিত বা কাজ করে। অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমান এই নিয়মের কিন্তু অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমরা কিন্তু যে আরোহের প্রকারভেদ করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আরোহকে আমরা মূলত বা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত আরোহ, একটি হচ্ছে
অপ্রকৃত আরোহ, এবং প্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, একটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, একটি হচ্ছে সাদৃশ্যমান। তো সেক্ষেত্রে আমরা কি দেখছি যে কার্যকর নীতি কেবলমাত্র বৈজ্ঞানিক আরোহের অন্যতম ভিত্তি হিসেবে পরিগণিত। অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমান এই নিয়মে কিন্তু সেটি অন্তর্ভুক্ত নেই। দেখো মিল কি বলেছে। মিল তার এই সিস্টেম অফ লজিক গ্রন্থে বলেন, এভরি ফেনোমেনন হুইচ হ্যাজ বিগিনিং মাস্ট হ্যাভ এ কজ। অর্থাৎ মিলের মতে যে ঘটনা শুরু আছে তার একটা কারণ থাকতে বাধ্য। তার মানে কি প্রত্যেকটা কাজের পিছনে একটি কারণ রয়েছে। বেন কি বলে দেখো, যুক্তিবিদ বেন তিনি বলছেন, এভরি ইভেন্ট দ্যাট হ্যাপেন্স is definitely and uniformly connected with some prior event or events, which happening it happens and which failing it fails. অর্থাৎ কি বেনের ভাষায় প্রতিটি ঘটনা তার পূর্বের কোনো ঘটনার সাথে এমন সুনির্দিষ্ট ও সুসংগতভাবে সম্বন্ধযুক্ত যে সে পূর্ব ঘটনা ঘটলে তবেই এই ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এই ঘটনাটি ঘটে না। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ঘটনা তার পূর্ব ঘটনার সাথে কিন্তু সুনির্দিষ্ট এবং সুসংগতভাবে হচ্ছে সম্পর্কযুক্ত বা সম্বন্ধ যুক্ত। কারণ একটি ঘটনা ঘটলে সেই কার্যটি ঘটতে এবং সেই কারণটি না থাকলে কিন্তু সেই কার্যটিও ঘটছে না। শিক্ষার্থীরা এখন আমরা দেখি যে আরোহ অনুমানের সাথে কার্যকর নীতির সম্পর্কটা কি। কার্যকর নিয়ম আরোহের একটি রূপগত বা আকারগত ভিত্তি। আরোহ অনুমানের প্রধান লক্ষ্য হলো দুটি ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা। তাই না, আমরা কি দেখেছিলাম যে আকারগত ভিত্তি কিন্তু নিয়মের মাধ্যমে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে আসে আরোহ অনুমানে, তাই না? তাই কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের অবশ্যই আমাদেরকে কার্যক্রম নিয়মটিকে হলো স্বীকার করে নিতে হয়। যখন আমরা কোনো কার্যক্রম সম্পর্ক নির্ণয় করব তার পূর্বে কিন্তু আমাদেরকে অবশ্যই কার্যক্রম নিয়মটিকে স্বীকার করে নিতে হয়। অন্য কথা আমাদেরকে মেনে নিতে হয় যে প্রকৃতির সব ঘটনায় কার্যকরণ সূত্রে আবদ্ধ, এটি আমরা মেনেই নিই, তাই না? অর্থাৎ প্রতিটি ঘটনার একটি কারণ রয়েছে, এখানে বিনা কারণে কোনো কিছুই ঘটে না। এই ধারণার বশবর্তী আমরা বাস্তব ঘটনাবলী পর্যবেক্ষণ করি এবং দুইটি ঘটনার মধ্যে একটি কার্যকর সম্পর্ক আবিষ্কার করি। যেহেতু আমরা এটা মেনে নিয়েছি, যেহেতু এটা ভিত্তি, আকারগত ভিত্তি, আমরা কিন্তু এটা মেনে নিয়ে সেই কাজটা আমরা যখন দুটি ঘটনার মধ্যে হচ্ছে কার্যকর সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করি এবং সেটা পর্যবেক্ষণ করি। এই সম্পর্ক আবিষ্কারের পর আমরা একটি সার্বিক সিদ্ধান্তে গমন করি। যেমন ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা মশার কামড় ও ম্যালেরিয়া রোগের মধ্যে একটি কার্যকর সম্পর্ক আবিষ্কার করি এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থাপন করি যে সকল ক্ষেত্রেই মশার কামড় হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে যে আরোহের স্তরগুলো পড়েছিলাম তখন কিন্তু জেনেছিলাম যে কার্যকর নির্ণয়ের জন্য আমরা কিছু স্টেপ কিন্তু পালন করি, তাই না? তখন কিন্তু আমরা দেখেছিলাম কি কি স্টেপগুলো ছিল এবং কিভাবে আমরা কার্যকর সম্পর্কগুলো আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে সেটাও দেখেছিলাম। তাছাড়া ঘটনাবলীর মধ্যে কার্যকর সম্পর্ক নির্ণয়ের জন্য আমাদেরকে কয়েকটি অপনয়নের সূত্রের উপরও নির্ভর করতে হয়। এই সূত্রগুলো সর্বত্রই কার্যকর নিয়ম থেকে নিশ্চিত। সুতরাং দেখা যাচ্ছে যে আরোহ অনুমানে বিশেষ ঘটনা থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করার জন্য আমরা বহুলাংশেই কার্যকর নিয়মের উপর নির্ভর করি। তাই কার্যকর নিয়মকে আরোহের রূপগত ভিত্তি বলা হচ্ছে। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পেলাম কি যে আরোহ অনুমানে বিশেষ ঘটনা থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করার জন্য হচ্ছে কার্যকর নিয়মের উপর নির্ভর করে থাকে। এখন আমরা কারণ সম্পর্কে জেনে নিই এবং কারণ সম্পর্কে জানতে আমরা কারণের সংজ্ঞাটি আমাদের জানতে হবে। যুক্তিবিদ্যায় কারণ বলতে আমরা এমন একটি ঘটনাকে বুঝি যা কার্য নামক অপর একটি ঘটনার সাথে অনিবার্যভাবে যুক্ত। সময়ের বিবেচনায় কারণ আগে আসে তাই কারণ পূর্ববর্তী ঘটনা, আর কার্য পরে আসে তাই কার্য পরবর্তী ঘটনা। তাহলে কি হচ্ছে যে এমন একটি ঘটনাকে বলতে আমরা কারণ বলতে এমন একটি ঘটনাকে বুঝছি যা কার্য নামক অপর একটি ঘটনার সাথে অনিবার্যভাবে যুক্ত থাকে। যুক্তিবিদ মিল কারণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীর সংমিশ্রণের পর অন্য একটি ঘটনা অনিবার্যভাবে এবং শর্তহীনভাবে অনুগমন করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্য বলে। অর্থাৎ পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীর সংমিশ্রণের জন্য একটি ঘটনা অনিবার্যভাবে যেটা চলে আসছে এবং শর্তহীনভাবে সেটা অনুগমন করে তাহলে আমরা সেটাকে বলছি
পূর্ববর্তী ঘটনাকে বলছি কারণ এবং অনুবর্তী ঘটনাকে বলছি কার্য। তাই না? একটু আগে আমরা উদাহরণ দেখলাম যে বিষ পান করলো লোকটি এবং মারা গেল। তাহলে আমরা কি বিষ পানকে বলছি হচ্ছে কারণ এবং হচ্ছে পরবর্তী বা পরবর্তী যে ঘটনা সেটাকে বলছি কার্য। মিল্ককে অনুসরণ করে যুক্তিবিদ কার্ভেটির কারণের একটি অনেক সুন্দর সংজ্ঞা দিয়েছেন। চলো আমরা সংজ্ঞাটি দেখে নিই। তার মতে গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমপরিমাণ। অর্থাৎ গুণের দিক থেকে আমরা যদি পাই যে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত বলতে আমরা এখানে বোঝাচ্ছি যেটি হচ্ছে কার্যের সাথে একদম কার্যের নিকটে থাকে, তাই না? একটি কার্যের পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারবে, আমরা ভুলে অনেক মানে কারণকে মনে করে যে এটা মনে হয় সেটার জন্য ঘটেছে, তাই না? এরকম মনে করতে পারি, কিন্তু যেটা একদম নিকটবর্তী সেটাই হবে আসলে সেই কার্যটির কারণ। যেমন আমি যদি বলতে পারি যেখানে কার্য এবং কারণের মধ্যে তৃতীয় কোনো ঘটনা থাকবে না। ধরো তুমি কোথাও কাপড় শুকাতে দিয়েছো, তুমি কিন্তু কখনোই বলবে না যে মেঘে হচ্ছে কাপড়গুলো ভিজে গেছে, তাই না? অবশ্যই বৃষ্টি হয়েছিল। তাহলে কি এখানে আমরা বলবো হচ্ছে বৃষ্টি হচ্ছে এই কাপড়গুলো ভেজার কারণ। আমরা কিন্তু কখনোই মেঘকে সেই কাপড়গুলো ভেজার কারণ হিসেবে চিহ্নিত করবো না। এটাকে বলা হচ্ছে অব্যবহৃত, ঠিক আছে? এবং হচ্ছে শর্তহীন এবং অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আমরা বলতে কি বোঝাচ্ছি যে প্রত্যেকটা কাজের পিছনে একটি পূর্বে একটি কারণ রয়েছে এবং একটা কার্য হলো তার পূর্বের যে অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে, সবগুলোকে কিন্তু আমরা সেই কার্যের হচ্ছে কারণ হিসেবে চিহ্নিত করব না। সেটা যখন দেখবো যে সেটি বারবার একই কারণ একই কার্য ঘটাচ্ছে, সেক্ষেত্রে সেটা হবে অপরিবর্তনীয়। যেখানে আমি দেখবো যে কোনো কার্যের পিছনে অনেক কারণ রয়েছে এবং সেই কারণগুলো এক এক সময় এক একভাবে আসছে, বা কোনো কারণ এক সময় আছে এক সময় নেই, সেক্ষেত্রে সেটা কিন্তু পরিবর্তনীয় ঘটনা হবে, পূর্ববর্তী ঘটনা হবে। সেই পূর্ববর্তী ঘটনাকে কিন্তু কখনোই আমরা কারণ হিসেবে, কোনো কার্যের কারণ হিসেবে চিহ্নিত করব না। কোনো কার্যের কারণ হিসেবে চিহ্নিত করা যাবে কোনগুলোকে, যেটা হচ্ছে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। যেমন আমরা বলেছি যে ম্যালেরিয়া রোগ কিসের জন্য হচ্ছে? মশার কামড়ে। তার মানে কি মশার কামড় দিলেই হচ্ছে ম্যালেরিয়া রোগ হয়। এটা হচ্ছে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, যে মশার কামড়ই সবসময় যেখানেই থাকুক না কেন কেউ যদি মশা কামড় দেয় সেখানেই ম্যালেরিয়া রোগ হবে। এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমপরিমাণ। আমরা একটু আগে দেখেছি যে পরিমাণের দিক থেকে কি হচ্ছে, যদি হচ্ছে কোনো কোথাও বড় জোরে আঘাত করা হয় তাহলে সেই আঘাতটা কি ব্যথাটা সে জোরে পাবে, কোনো কাউকে যদি আঘাত করা হয়, আর কাউকে যদি কম জোরে আঘাত করা হয় তাহলে ব্যথাটাও কিন্তু কম হচ্ছে। অর্থাৎ কারণ হলো কার্যের সমপরিমাণ। উদাহরণ দিয়ে আমরা, একজন লোক সাপের কামড়ে মৃত্যুবরণ করলো। এখন সর্পদংশন পূর্ববর্তী ঘটনা এবং মৃত্যু হচ্ছে পরবর্তী ঘটনা। এই দুটি ঘটনা একে অপরের সাথে অনিবার্য ও শর্তহীন সম্পর্কে আবদ্ধ। তাই এক্ষেত্রে সর্পদংশন হচ্ছে মৃত্যুর কারণ, অর্থাৎ যেটি হচ্ছে অনিবার্য এবং শর্তহীন ভাবে যেটা কিন্তু আবদ্ধ হয়ে আছে এবং সেটা হচ্ছে অপরিবর্তনীয় এবং অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। সেজন্যই তাকে আমরা সাপের কামড়ে যে মৃত্যুবরণ করেছে, সেজন্য সাপের কামড়কে আমরা বা সর্পদংশনকে আমরা হচ্ছে সে মৃত্যুর কার্য হিসেবে মৃত্যুবরণকে কার্য এবং সাপের দংশনকে কারণ হিসেবে চিহ্নিত করে থাকি। শিক্ষার্থীরা, কারণ ও সত্য এটা একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য। আমরা এখন কারণ এবং সত্য নিয়ে একটু আলোচনা করি, যেটাকে আমরা হচ্ছে কজ এবং কন্ডিশন। কোনো কার্যকে ঘটানোর জন্য যেসব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে বলা হয় কারণ, তাই না? আমরা একটু আগে জানলাম যে কোনো কার্যকে ঘটানোর জন্য যেসব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদেরকে আমরা কি বলছি? তাদের সমষ্টিকে বলছি আমরা কারণ। এই সমষ্টির প্রতিটি ঘটনাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে। এই ঘটনাগুলোর প্রত্যেকটি পৃথকভাবে এক একটি সত্য। সেটা খেয়াল করে দেখো যে পূর্ববর্তী ঘটনা, কোনো কার্যকে ঘটানোর জন্য যে পূর্ববর্তী ঘটনা প্রয়োজন তাদের সমষ্টিকে বলছি আমরা কারণ। এবং এই সমষ্টির মধ্যে প্রত্যেকটি যে ঘটনা রয়েছে সে প্রত্যেকটা ঘটনা এক একটিকে আমরা বলছি একটি সত্য। ঠিক আছে, মনে থাকবে? তাহলে কারণ হলো কতগুলো সত্যের সমষ্টি এবং শর্ত হলো কারণের এক একটি অপরিহার্য অংশ। তাহলে কি হচ্ছে? কারণ হলো কতগুলো শর্তের সমষ্টি আর সত্য হলো কারণের এক একটি অপরিহার্য অংশ।
তার মানে এই যে সমষ্টি, কতগুলো ঘটনার যে সমষ্টি সেটাকে আমরা কারণ বলছি, এবং সেই সমষ্টির মধ্যে প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে সেটি হচ্ছে এক একটি সত্য। যুক্তিবিদ কার্ভের টিটের ভাষায় কারণ কখনোই সরল নয়, বরং তাকে বিভিন্ন অংশে বিশ্লেষণ করা যায়, এবং শর্ত হলো কারণের একটি প্রয়োজনীয় অংশ। তাহলে কারণটা কিন্তু কখনোই সরল নয়, তাকে বিভিন্ন শর্তে আমরা বিশ্লেষণ করতে পারি। কারণের শর্তগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা সদর্থক সত্য, যেটাকে বলছি পজিটিভ কন্ডিশন, এবং হচ্ছে নয়াত্মক সত্য, যেটাকে আমরা বলছি নেগেটিভ কন্ডিশন। আসলে তাহলে সদর্থক সত্য এবং নয়াত্মক সত্যের সংজ্ঞা জেনে নিই। যে শর্তের উপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় তাকে সদর্থক সত্য বলে। শিক্ষার্থীরা খুব ভালোভাবে লক্ষ্য করো, যে সত্যের উপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় তাকে সদর্থক সত্য বলে। আর 2 নম্বরে হচ্ছে যে শর্তের অনুপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয়, অর্থাৎ সদর্থক সত্য আমরা পাচ্ছি কি সত্যের উপস্থিতিটা পাচ্ছি, এবং নয়াত্মক সত্য পেয়েছি সত্যের অনুপস্থিতি পাচ্ছি, কিন্তু দুইটাই কিন্তু হচ্ছে কার্য উৎপাদনের পক্ষে হচ্ছে প্রয়োজনীয়। তাকেই আমরা বলছি কি, একটাকে বলছি সদর্থক সত্য, একটা হচ্ছে নয়াত্মক সত্য। সুতরাং দেখা যাচ্ছে যে কোনো কার্যকে উৎপাদন করতে হলে সদর্থক সত্তাবলীর উপস্থিতি এবং নয়াত্মক সত্তাবলীর অনুপস্থিতি একান্ত প্রয়োজন। অর্থাৎ কোনো যদি আমরা একটা কার্য উৎপাদন করতে চাই তাহলে সত্তাবলীকে হচ্ছে উপস্থিত থাকতে হবে এবং নয়াত্মক সত্তাবলীকে হচ্ছে অনুপস্থিত থাকতে হবে। ধরো যে নৌকাডুবিতে কোনো একটি শিশুর মৃত্যু হলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যখন কারণকে বিশ্লেষণ করতে চাই তখন আমরা কিন্তু কতগুলো সদর্থক সত্য এবং নয়াত্মক সত্যের দেখা পাই। এখানে আমরা সদর্থক সত্য বলবো কাদেরকে, যেটা হচ্ছে প্রবল স্রোত, তাই না, তারপর অতিরিক্ত বোঝাই, নৌকাটা অতিরিক্ত বোঝাই ছিল, প্রবল স্রোত ছিল, অনেক বাতাস ছিল, তাই না, এগুলোকে বলছি আমরা সদর্থক সত্য, কারণ এর উপস্থিতির জন্য কিন্তু কার্যটি ঘটেছে। আর যদি আমরা নয়াত্মক সত্যগুলো বলি সেগুলো কি হবে, যে মাঝির যে মাঝি ছিল নৌকায় তার হচ্ছে পারদর্শিতার অভাব, শিশুটি যে মারা গেছে তার হচ্ছে সাঁতার জ্ঞানের অভাব, তাই না, এইগুলোকে আমরা বলতে পারি নয়াত্মক সত্য। আর এই নয়াত্মক সত্যগুলো কিন্তু তখন অনুপস্থিত ছিল। তাহলে এই সদর্থক সত্যগুলো উপস্থিত থাকার জন্য সেই ঘটনাটি ঘটেছে, মানে কার্যটি সম্পাদন হয়েছে, এবং এই যে নয়াত্মক সত্য সেগুলোর অনুপস্থিতির জন্য কিন্তু এই ঘটনাটি ঘটেছে, তাই না। কারণ সে যদি সাঁতার জানতো, শিশু যদি সাঁতার জানতো, মাঝে যদি পারদর্শী হতো, তাহলে কিন্তু সেই ঘটনাটি ঘটতো না। তাহলে সেগুলো এই সদর্থক সত্যগুলো উপস্থিত ছিল বলে এবং নয়াত্মক সত্যগুলো অনুপস্থিত ছিল বলে কিন্তু এই কার্যটি সম্পাদন হয়েছে। কিন্তু আমরা কিন্তু ভুলবশত অনেক সময় একটি সত্যকে হচ্ছে কারণ হিসেবে মনে করি, যেমন একটি সদর্থক সত্যকে কারণ হিসেবে মনে করে থাকি। যেমন ধরো যে কোনো ছেলে পরীক্ষায় হচ্ছে খারাপ করলো, পরীক্ষার রেজাল্ট কোনো খারাপ করলো, বা কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করলো, সেই খারাপ করার কারণ হিসেবে আমরা কি দেখি একটি সত্যকে, যেমন ধরো যে কেউ হচ্ছে পরীক্ষার আগে তার জ্বর হয়েছিল, হ্যাঁ, কিন্তু আমরা তখন মনে করি কি যে পরীক্ষা খারাপ হওয়ার কারণই হচ্ছে যে সে জ্বরে ভুগেছিল পরীক্ষার কয়েক কিছুদিন আগে, কিন্তু সেটাই কি কারণ? এটা একটা মাত্র সত্য, সেই সত্যকে আমরা কারণ হিসেবে ভুল করি, কিন্তু সেখানে কিন্তু অনেকগুলো সদর্থক সত্য ছিল, যেমন যে পরীক্ষা হচ্ছে প্রশ্ন কঠিন হতে পারে, বা পরীক্ষা হচ্ছে পাশের হার কম হতে পারে, তাই না। তো এই ধরনের কারণ সত্যগুলো কিন্তু ছিল, কিন্তু আমরা যে একটি মাত্র পরীক্ষা মানে জ্বর হয়েছিল সেটাও ছিল, কিন্তু আমরা একটি মাত্র সত্যকে কারণ হিসেবে মনে করে ভুল করি। তাছাড়া আমরা অনেক সময় অনেক নয়াত্মক সত্যকেও, একটি নয়াত্মক সত্যকেও কারণ হিসেবে মনে করি কোনো কার্যে, তখনও কিন্তু আমাদের সেটি ভুল হয়। যেমন ধরো যে কোনো একটি লোক হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল, তাই না। তো এখানে সেক্ষেত্রে কি হতে পারে, যে সত্য কি হতে পারে, যে সে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করেছিল, বা সে অনেক শারীরিকভাবে দুর্বল ছিল, হ্যাঁ, এটা এরকম ছিল। আর নৈতিক সত্য কি হতে পারে, যে তাকে হচ্ছে পানি দেওয়া হয়নি, বা বাতাস করানো হয়নি, বা ওষুধপত্র খাওয়ানো হয়নি, তাই না, এরকম নৈতিক সত্য ছিল। তো সেক্ষেত্রে আমরা কি বলি, যে তাকে হচ্ছে পানি খাওয়ানো হয়নি বলে তার মৃত্যু হয়েছে। আমরা কিন্তু এখানেও নৈতিক সত্যকে একটিমাত্র সত্যকে কারণ হিসেবে ধরে ভুল করি, মানে আমরা যে ভুলগুলো করে থাকি সচরাচর সেটা আমি বললাম আর কি, মানে আমরা মাঝে মাঝে সত্যকেও কারণ হিসেবে মনে করি, বা নৈতিক কোনো সত্যকেও কারণ হিসেবে মনে করে অনেক সময় ভুল করে থাকি, কিন্তু এই দুইটি কিন্তু কারণ, মানে কোনো একটা কার্য উৎপাদন করতে দুইটিরই কিন্তু উপস্থিতি এবং অনুপস্থিতি প্রয়োজন আছে। কার্য উৎপাদনের পক্ষে সদর্থক সত্যগুলো অনুকূল অবস্থা এবং নৈতিক সত্যগুলো
প্রতিকূল অবস্থা প্রদান করে। ফলে কোনো কারণে সদত্ব সত্যগুলো অনুপস্থিত থাকলে এবং নৈতিক সত্যগুলো উপস্থিত থাকলে ওই কারণের পক্ষে কোনো প্রকারই কার্য উৎপাদন করা সম্ভব হয় না। অর্থাৎ কি, আমাদের যে সদত্ব সত্যগুলো সেটা আমাদের অনুকূল অবস্থা এবং নৈতিক সত্যগুলো হচ্ছে প্রতিকূল অবস্থা। তাহলে যদি সেটা উল্টে যায়, তার মানে কোনো কারণে সদত্ব সত্যগুলো অনুপস্থিত আর নৈতিক সত্যগুলো উপস্থিত, তাহলে কিন্তু কোনো প্রকার কার্যই উৎপন্ন হতে পারে না। শিক্ষার্থীরা তোমরা বইতে একটু দেখে নিবে, এখানে তোমরা একটু মাঝে মাঝে ভুল করে ফেলো, মানে যেহেতু সত্য এবং কারণ প্রায় একই রকম। তোমরা বইতে ক্লাসটি শেষ হওয়ার পরে দুজনে ক্লাসটি করবে, তারপর তোমরা বই দেখে নেবে, ঠিক আছে? কার্য উৎপাদনের জন্য সদত্তক সত্যগুলোর প্রত্যক্ষ এবং নৈতিক সত্যগুলোর পরোক্ষ অবদান থাকে। তাই উভয় প্রকার সত্যই কারণের অংশ হিসেবে গণ্য হয়। যুক্তিবিদ মিল যথার্থই বলেছেন, কারণ হলো সদত্তক ও নৈতিক সত্য সমূহের সমন্বয়ে গঠিত একটি সমষ্টি। তাহলে কারণ বলতে আমরা কি বোঝাচ্ছি? কারণ হলো সদত্তক ও নৈতিক সত্য সমূহের সমন্বয়ে গঠিত একটি সমষ্টি। শিক্ষার্থীরা, এখন আসুন আমরা কারণ ও সত্যের মধ্যে সম্পর্ক সেটা দেখে নিই। কারণ ও সত্য উভয়ই কোনো কার্যের পূর্ববর্তী বিষয়, অর্থাৎ কারণ ও সত্য সবসময় কোনো সংগঠিত কার্যের পূর্বে অবস্থান করে, তাই না? এটা হলো কারণ এবং সত্য উভয়টা কিন্তু তাহলে কি হচ্ছে, যে কার্যের আগে থাকে, ঠিক আছে? 2 নম্বর হলো শর্ত দিয়েই কারণ তৈরি হয়, অর্থাৎ কারণ হলো কতগুলো শর্তের সমষ্টি, তাই একটির সাথে অন্যটি গভীরভাবে যুক্ত, তাই না? কারণ এবং সত্যকে সেটা একসাথে তারা থাকে। 3 নম্বর হচ্ছে কারণের সদত্তক এবং নৈতিক উভয় দিকই আছে, তেমনি ভাবে সত্যেরও সদত্তক ও নৈতিক দিক রয়েছে। 4 নম্বর হলো কারণ ও সত্য দুটি বিষয় কার্যের সাথে যুক্ত, অর্থাৎ কোনো ঘটনা সংঘটনের জন্য কারণ দরকার আর কারণ তৈরির জন্য সত্য দরকার, তাহলে দুটি কিন্তু কার্যের সাথে যুক্ত। আসলে আমরা এখন কারণ এবং সত্যের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা দেখে নিই। 1 নম্বর পার্থক্যটি হলো কোনো কার্য সংগঠনের জন্য পূর্ববর্তী সংশ্লিষ্ট ঘটনাবলী হলো কারণ। অন্যদিকে কোনো কার্য সংগঠনের জন্য পূর্ববর্তী ঘটনাসমূহের প্রত্যেকটি ঘটনায় একটি সত্য, তাই না? আমরা একটাকে দেখে আসলাম। তাহলে আমরা কোনটাকে বলছি কারণ? যেটা হচ্ছে কার্য সংগঠনের যে ঘটনাবলীর যে সমষ্টি সেটাই হচ্ছে কারণ, আর প্রত্যেকটা ঘটনাবলীর প্রত্যেকটা এক একটিকে বলা হচ্ছে একটি সত্য। 2 নম্বর হচ্ছে সদত্তক ও নৈতিক সকল প্রকার সত্যের সমষ্টি হলো কারণ। অন্যদিকে সত্য হলো কোনো সদত্তক ও নৈতিক দিকের যোগফল নয়, এটা কিন্তু কোনো যোগফলের সাথে আলাদা আলাদা। 3 নম্বর হচ্ছে কারণের মধ্যে সদত্তক ও নৈতিক উভয় প্রকার সত্য থাকে, কিন্তু সত্য সদত্তক বা নৈতিক নয়। কারণের জন্য সত্য আবশ্যকীয়, ঠিক আছে? কেননা একাধিক শর্তের সমষ্টি হলো কারণ, কিন্তু শর্তের জন্য কারণ অপরিহার্য নয়। 5 নম্বর হচ্ছে কোনো কার্যের পূর্ববর্তী শর্তহীন অব্যবহৃত ঘটনাই কারণ, তাই একটি কার্যের ক্ষেত্রে একটি কারণ কার্যকর। অন্যদিকে কার্যের পূর্ববর্তী অনেকগুলো শর্ত থাকতে পারে, তাই না? কারণ 6 নম্বর দেখো, কারণ গুণগত দিক থেকে কোনো ঘটনার অব্যবহৃত শর্তহীন অপরিবর্তন ও পূর্ববর্তী ঘটনা, আর পরিমাণের দিক থেকে কার্য কারণ পরস্পর সমান। অন্যদিকে কারণের মতো সত্যের কোনো আলাদা দিক নেই, সত্যকে গুণগত ও পরিমাণের দিক থেকে বিবেচনা করা যায় না। 7 নম্বর হচ্ছে কোনো কার্যের দূরবর্তী ঘটনাকে কারণ বলে গণ্য করা হয় না। অন্যদিকে কোনো কার্যের দূরবর্তী পূর্ববর্তী ঘটনা সত্য হতে পারে, কারণ একটি কারণের কিন্তু অনেকগুলো সত্য থাকে, তাই সেটা সমষ্টি হচ্ছে সেই কারণটি। যখন একটা কার্য হয় সেটি কিন্তু একদম আমরা একটু আগে দেখেছি যে অব্যবহৃত সত্যহীন অপরিবর্তিত পূর্ববর্তী ঘটনাকে আমরা কারণ হিসেবে চিহ্নিত করি। তারপরে দেখো, সকল কারণকে সত্য বলে অভিহিত করা যায়, কিন্তু যে কোনো একটি সত্যকে কিন্তু কারণ বলে অভিহিত করা যায় না। আমরা একটু আগে দেখলাম, তাই না, যে আমরা যে কোনো কারণকে সত্য বলে কোনো সত্যকে আমরা কিন্তু কারণ বলে বলতে পারি না। আমাদের অনেক ভুলের ক্ষেত্রে আমরা ভুলভাবে বলে থাকি, কিন্তু সেটা সম্ভব নয়। কোনো কারণ নির্ণয়ের জন্য সত্য অপরিহার্য হয়ে ওঠে, অন্যদিকে কোনো শর্ত নির্ণয়ের জন্য কারণ অপরিহার্য হয়ে ওঠে না। অর্থাৎ এখানে কারণটি হচ্ছে অপরিহার্য
কারণ নির্ণয়ের জন্য শর্ত অপরিহার্য হয়, কিন্তু কোনো শর্ত নির্ণয়ের জন্য কিন্তু কারণ অপরিহার্য হয়ে ওঠে না। শিক্ষার্থীরা, আমরা কারণ ও সত্যের যে পার্থক্য রয়েছে সেটা দেখে নিলাম। আসলে এখন আমরা দেখিনি আবশ্যিক সত্য হিসেবে কারণ। অর্থাৎ কারণ হলো কতগুলো সত্যের সমষ্টি, আর সত্য হলো কারণ এমন একটি অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয়। এই সত্য বিভিন্ন প্রকারের হতে পারে। যুক্তিবিদরা কারণের সত্যকে 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে আবশ্যিক সত্য, 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত সত্য এবং 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক সত্য। তাহলে আমরা কি দেখছি যে যুক্তিবিদ্যা কারণের যে সত্য রয়েছে সত্যকে 3 ভাগে ভাগ করছেন। শিক্ষার্থীরা, আজকে আমরা আবশ্যিক সত্য হিসেবে কারণ কি করব, নেক্সট ক্লাসে আমরা বাকি দুটো পড়ব। ঠিক আছে? তাহলে আবশ্যিক সত্য হিসেবে কারণ আমরা সংজ্ঞাটি দেখিনি। যুক্তিবিদের মধ্যে কেউ কেউ কারণের যে আবশ্যিক সত্য হিসেবে, মানে কারণকে আবশ্যিক সত্য হিসেবে, কেউ পর্যাপ্ত সত্য হিসেবে এবং কেউ পর্যাপ্ত আবশ্যিক সত্য হিসেবে বিবেচনা করেছেন। যদি কোনো শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয়, শিক্ষার্থীরা দেখো, যদি কোনো শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয়, তাহলে ওই বিশেষ সত্যটিকে ওই ঘটনার আবশ্যিক বা অনিবার্য সত্য বলা হয়। তাহলে যদি কোনো সত্যের অনুপস্থিতিতে যদি কোনো শর্ত অনুপস্থিত থাকে, তাহলে সেই ঘটনা ঘটা সম্ভব নয়। তাহলে ওই বিশেষ সত্যটিকে বলা হচ্ছে আবশ্যিক বা অনিবার্য সত্য। এই বক্তব্যের অর্থ হচ্ছে কোনো ঘটনার আবশ্যিক সত্য হচ্ছে ওই বিষয়টি যার অনুপস্থিতিতে ঘটনাটি ঘটতে পারে না। অর্থাৎ যখন ঘটনাটি ঘটে তখন আবশ্যিক সত্যটি অবশ্যই উপস্থিত থাকে। তাহলে কি, যখন হচ্ছে সেই ঘটনাটি ঘটছে তখন আবশ্যিক সত্যটি উপস্থিত থাকছে। কথাটিকে আরো সুস্পষ্ট করে বলা যায়, যে সত্য অনুপস্থিত থাকলে কার্য অনিবার্যভাবে অনুপস্থিত থাকে সেই সত্যকে আবশ্যিক সত্য বলে। আবশ্যিক সত্য ধারণাকে আমরা একটি সংক্ষিপ্ত রূপে বা প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, যে সত্য অনুপস্থিত থাকলে কার্য অনিবার্যভাবে অনুপস্থিত থাকে সেই সত্যকে বলছে আবশ্যিক সত্য। যদি ক সত্যটি খ ঘটনার আবশ্যিক সত্য হবে যদি, ক সত্যটি খ ঘটনার আবশ্যিক সত্য হবে যদি ক না ঘটলে খ ঘটে না। 2 নম্বর হচ্ছে ক ঘটলে খ নাও ঘটতে পারে। ঠিক আছে? একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আসলে একটা উদাহরণ দেখি। উদাহরণস্বরূপ, মেঘ ছাড়া বৃষ্টি হয় না। মেঘ অনুপস্থিত থাকলে বৃষ্টিও অনুপস্থিত থাকে, অর্থাৎ ক না ঘটলে খ ঘটছে না, অর্থাৎ মেঘ নাই বৃষ্টিও নাই। আবার মেঘ উপস্থিত হলে তার পূর্বে অবশ্যই বৃষ্টি উপস্থিত হলে তার পূর্বে অবশ্যই মেঘ উপস্থিত থাকে। তবে অনেক ক্ষেত্রে মেঘ উপস্থিত হলেও বৃষ্টি নাও হতে পারে। তাহলে ক ঘটলো, অর্থাৎ মেঘ আছে, খ নাও ঘটতে পারে, অর্থাৎ মেঘ উপস্থিত হলেও বৃষ্টি নাও হতে পারে। তাহলে আমরা সেই সত্যটার যে নিয়ম প্রকাশ করলাম সেটা কি, ক না ঘটলে খ ঘটে না, ক ঘটলে খ নাও ঘটতে পারে। সুতরাং মেঘ হচ্ছে বৃষ্টির আবশ্যিক শর্ত। একটি ঘটনার একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে, এদের যে কোনো একটা অনুপস্থিত থাকলে ঘটনাটি ঘটবে না। যেমন অগ্নিসংযোগ ধোঁয়া সৃষ্টির একটি আবশ্যিক শর্ত, আবার ভেজা জ্বালানিও কিন্তু ধোঁয়া সৃষ্টির একটি আবশ্যিক শর্ত। তার মানে একটি ঘটনায় কিন্তু একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে। এক্ষেত্রে আমরা কার্য থেকে কারণ অনুমান করতে পারি, তাই না শিক্ষার্থীরা? তার মানে কি শিক্ষার্থীরা, যে এই ক্ষেত্রে আমরা কার্য থেকে কারণ কিন্তু অনুমান করতে পারছি। অর্থাৎ আমরা হচ্ছে বৃষ্টি দেখলেই কিন্তু অনুমান করতে পারছি যে হ্যাঁ আকাশে মেঘ আছে, কিন্তু এখানে কিন্তু আমরা কারণ থেকে কার্য অনুমান করতে পারছি না, কারণ মেঘ থাকলেও কিন্তু সবসময় বৃষ্টি নাও হতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে কারণগুলো, কারণ এবং সত্যের এই আলোচনাটি। তবে আমি মনে করি যে তোমরা যদি ক্লাসটি দেখার পরে হচ্ছে বই খুলে দেখো, তাহলে তোমাদের কাছে এটি খুবই সহজ মনে হবে। আশা করছি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার ক্লাসটা একটুখানি থাকবে, তোমরা বাসায় বসে পড়াশোনা করবে এবং শিক্ষার্থীরা তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।